আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রায় 90 বছরের বয়স বা তার কাছাকাছি এবং যারা বাংলাদেশ সৃষ্টি করেছিল তাদের একজন লতিফ সিদ্দিকীকে 2024-এর জঙ্গি উত্থানের পর দ্বিতীয়বারের মতো গ্রেপ্তার করা হলো। লতিফ সিদ্দিকীর এই গ্রেপ্তার থেকে আমরা কি শিক্ষা নিব সেই বিষয়ে এই বক্তব্যটা রাখছি। লতিফ সিদ্দিকী শুধু একাই নন, তার বয়সী জননেতা আমির হোসেন আমু তিনিও কিন্তু 2024-এর জঙ্গি উত্থানের পর গ্রেপ্তার হয়ে বিনা বিচারে প্রথমে ছিলেন জঙ্গিদের হাতে, তারপরে ছিলেন জঙ্গি এবং ইউনূসের হাতে, বর্তমানে আছেন তারেক রহমানের হাতে, তিনি বন্দী। একই সাথে বন্দী আছেন অনেক বয়স্ক নেতা যারা সবাই মুক্তিযোদ্ধা ছিলেন। হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, এর আগে তো একজন মন্ত্রী ছিলেন আওয়ামী লীগের শিল্পমন্ত্রী, তিনি তো কারাগারেই মারা গেলেন বিনা বিচারে। এই জিনিসগুলো কিন্তু সুদিনে কিন্তু খেয়াল করেননি। উদাহরণ হিসাবে বলে দেই, আমি অবশ্য লতিফ সিদ্দিকী সাহেবের একটু সান্নিধ্য পেয়েছিলাম বলে এই জিনিসগুলো অনুভব করেছি। উনি যে বলেছেন তাও না, জানতে পেরেছি। এই যে কারাগারে যে দুইজন নবদ্বীপর স্বাধীনতা সংগ্রামী মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আছেন, এই আমির হোসেন আমু এবং লতিফ সিদ্দিকী, তারা কিন্তু সবসময় একজন আরেকজনের শত্রু ছিলেন। আমরা দেখেছি তোফায়েল আহমেদ সাহেব, উনি হয়তো সুস্থ থাকলে ওনাকে হয়তো কারাগারে নিয়ে যেত, হয়তো বা নিয়ে যেত না। তোফায়েল আহমেদ সাহেব একটা অন্য ধরনের ভাবমূর্তি রক্ষা করতেন, তিনি ভদ্র ছিলেন, সবার সাথে ভালো ব্যবহার করতেন। এই জন্য কিনা জানি না, তবে তোফায়েল আহমেদকে যে কারাগারে নিত না এটাও নয়, নিত। উনি আসলে এতটাই অসুস্থ ছিলেন যে এটা নিয়ে আবার এটা নিলে আসলে ইউনূসের আরো ক্ষতি হবে বা এইভাবে চিন্তা করে হয়তো তোফায়েল আহমেদ সাহেবকে নেয় নাই। আওয়ামী লীগের রাজনীতিতে তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু এরা ছিলেন সবসময় লতিফ সিদ্দিকীর শত্রু। অর্থাৎ আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ তারা ছিলেন ইসলামিস্ট, আর লতিফ সিদ্দিকী ছিলেন অলমোস্ট একা, তিনি ছিলেন আসলে সেকুলার। আমি ইসলামিস্ট বললে আবার এখানে এসে গালি দিবেন না। ইসলামিস্ট কথাটা এই অর্থে বলছি না যে সেকুলারও কোনো নেগেটিভ অর্থে বলছি না, ইসলামিস্টও কোনো নেগেটিভ অর্থে বলছি না। ইসলামিস্ট বলতে আমি বুঝাচ্ছি যে তাদের কাছে আসলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের গরজটা কম ছিল। লতিফ সিদ্দিকীর কাছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের গরজ অনেক বেশি ছিল। এখন গরজ কম থাকুক বেশি থাকুক সেটাও বাদ দেন, এরা এত সিনিয়র নেতা, এদের সম্পর্কে আসলে কোনো কথা বললেই আওয়ামী লীগের সাধারণ কর্মীদেরও আসলে অন্তরে আঘাত লাগতে পারে। সেজন্য আমি কেউ দুঃখ পেলে এখনই ক্ষমা চাচ্ছি, আসলে সতর্কতার সাথে কথা বলার চেষ্টা করি। কিন্তু বাস্তব কথা ছিল যে আমির হোসেন আমু ডান দিকে তাকালে লতিফ সিদ্দিকী বাম দিকে তাকাতেন। আমরা লতিফ সিদ্দিকীর কিছু কিছু কথাবার্তাও শুনেছি যে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে তার কি সম্পর্ক ছিল এবং তার মতো বয়স্ক নেতাকে তুলে দিয়ে অন্য নেতাকে জায়গা করে দিতে হতো, এসব আমরা কিন্তু লতিফ সিদ্দিকীর কথাবার্তা শুনেছি। এর অর্থ হলো যে আওয়ামী লীগের নেতারা এখন কিংবা অতীতে সব সময় ওই জিনিসটা কিন্তু উপেক্ষা করেছেন যে বাংলাদেশটা স্বাধীন হয়েছিল, কিন্তু এই দেশের অর্ধেক শত্রু কিন্তু এই দেশটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চেয়েছিল। সেই শত্রুকে তারা কখনো রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে মোকাবেলা করেননি, তাদের রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতা শূন্য করেননি। না করেই তারা নিজেদের মধ্যে এক ধরনের ব্যক্তিগত দ্বন্দ্ব, আদর্শগত দ্বন্দ্ব কিংবা দলের অভ্যন্তরে কে কত ক্ষমতাবান হবেন সেই ধরনের দ্বন্দ্বে কিন্তু জড়িয়ে পড়েছিলেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে যখন 2024 সালে বাংলাদেশ শত্রু কবলিত হলো, যে শত্রুদের তারা সহ্য করে গিয়েছেন, যে শত্রুদের হয়তো কাদের সিদ্দিকী মোকাবেলা করার দক্ষতা, ক্ষমতা এবং আদর্শিক অবস্থাটা জানতেন, তাকে কিন্তু দল ওইভাবে গুরুত্বপূর্ণ মনে করেনি, সুযোগও দেয়নি। আবার আমির হোসেন আমু, তোফায়েল আহমেদরা তারাও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সম্পূর্ণ লয়াল ছিলেন এমনও কিন্তু প্রমাণ নাই। কারণ তাদের ইয়েটা তো দেখেছেন আপনারা, 2006 থেকে 2008 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তারা কতটা কি করেছে সেটা না, অন্তত পাবলিকলি তারা শেখ হাসিনাকে কখনো পাবলিকলি তাদের বিরুদ্ধে কিছু করেন নাই, যেটা বিএনপির বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সরাসরি এরা চলে গিয়েছিল। এই যে বর্তমানে স্পিকার মেজর হাফিজ বা স্পিকার এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মরহুম সাইফুর রহমান, মরহুম আব্দুল মান্নান ভূঁইয়ারা গিয়েছিলেন। তারপরেও কথা তো সত্য যে এই নেতারা শেখ হাসিনার বিরুদ্ধে গিয়েছিলেন এবং শেখ হাসিনা কিন্তু পরবর্তীতে তাদেরকে অধিকতর অথরিটেটিভ বডি, যেটা আওয়ামী লীগের প্রেসিডিয়াম, সেখান থেকে সরিয়ে তিনি তাদেরকে কিন্তু উপদেষ্টা পরিষদে সরিয়ে নিয়েছিলেন শেখ হাসিনার ওই বিটার এক্সপিরিয়েন্সের পর। ঠিক একইভাবে 2007-08 এই সময়টাতে লতিফ সিদ্দিকী কিন্তু শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছিলেন। শেখ হাসিনা কিন্তু লতিফ সিদ্দিকী যে তার পাশে দাঁড়িয়েছিলেন সেই মূল্যটা কিন্তু বেশি দিন দিতে পারলেন না। যখন লতিফ সিদ্দিকী কত সালে হবে, 2014-15 সালে হবে,
হজ নিয়ে একটা মন্তব্য করলেন। নবী মুহাম্মদের সম্পর্কে এইভাবে বলেছিলেন, আমরা তো বলি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ওইটা বলেননি, হয়তো এক ধরনের মন্তব্য করেছিলেন যেটা আসলে লতিফ সিদ্দিকীর স্বভাবজাত। উনি যে নাস্তিক টাস্তিক এগুলা কিছুই নয়, উনি আস্তিক, উনি কিন্তু ধর্ম করে। তার আগে উনি হজ ব্রত পালন করেছিলেন, যে হজ নিয়ে উনি সমালোচনা করেছিলেন। লতিফ সিদ্দিকী হজ সম্পর্কে যেটা বলেছিলেন এটা কিন্তু প্রাইভেটলি আমি অনেক মানুষকে বলতে শুনেছি, যারা হজ করে এসে তারাও বলেছে। সেই সময়ে শেখ হাসিনার দরকার ছিল লতিফ সিদ্দিকীর পাশে দাঁড়ানোর, তিনি কিন্তু লতিফ সিদ্দিকীর পাশে দাঁড়াননি। আমরা কি দেখলাম? এখন আমি এখানে আস্তিক নাস্তিকের প্রশ্নটা আনছি না, আমার নিজেরই খারাপ লাগে আস্তিক নাস্তিক ইয়ে করতে, কিন্তু আমি বারবার বলি আমি নিজে যেহেতু আস্তিক, এই বিষয়টা আমার ভালো লাগে না বলতে। নাস্তিকবাদ যারা প্রকাশ্যে কথা টথা বলে আমি তাদের আসলে পছন্দ করি না, কিন্তু লতিফ সিদ্দিকীর অপূর্বপর বিষয়টা দেখলে বোঝা যায় যে সেখানে আসলে শেখ হাসিনা যাদের পক্ষে দাঁড়ালে তিনি 2024-এর জঙ্গি উত্থান ঠেকাতে পারতেন, বিভিন্ন সময় তিনি কিন্তু তাদের পাশে না দাঁড়িয়ে ভুল লোকের পাশে দাঁড়িয়েছিলেন। আবার দেখুন অন্যদিকে যদি দেখেন, জামাত এটা যদি আসলে সব নাস্তিককে মানে নাস্তিকের পক্ষে দাঁড়ালেই যে আওয়ামী লীগের রাজনীতি চলে যাবে, এই ধারণাটাও কিন্তু ভুল। তাহলে জামাত কিভাবে বদরুদ্দিন উমরের পাশে দাঁড়ায়, জামাত কিভাবে প্রফেসর আবুল কাশেম ফজলুল হকের পাশে দাঁড়ায়, জামাত কিভাবে এই যে শহীদ তো পুরোই জামাত এই শহীদ দ্রিকের শহীদের পাশে দাঁড়ায়, এরা তো প্রকাশ্য নাস্তিক। তাহলে শেখ হাসিনা যে লতিফ সিদ্দিকীর সমর্থনে দাঁড়ালেন না, এটা শেখ হাসিনার জন্য কি মানে এতে কি আওয়ামী লীগের ওই ধারণাটা যদি থেকে থাকে, যে ধরলাম যে লতিফ সিদ্দিকী কথায় কারো আঘাত লেগেছে, কিন্তু তার পক্ষে না দাঁড়ালে কি দাঁড়ানোতে কি আওয়ামী লীগের রাজনীতি তখন শেষ হয়ে যেত না? এই ধরনের কৌশলে যদি আওয়ামী লীগ যে ভুল করেছে বা যে আওয়ামী লীগ যে সতর্কতা অবলম্বন করেছিল যে এইভাবে যে আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে যাবে, তাহলে তো জামাতের রাজনীতিটিও শেষ হয়ে যায় বদরুদ্দিন উমর, আবুল কাশেম ফজলুল হক, দ্রিকের শহীদের পাশে দাঁড়ানোতে। আসলে আওয়ামী লীগ বিষয়টা রাজনৈতিকভাবে কখনো মোকাবেলা করতে পারেনি, কারণ রাজনৈতিকভাবে মোকাবেলা করার অর্থ ছিল যে ওই জিনিসটা বোঝা যায় আস্তিক নাস্তিকের ইস্যুটা বাংলাদেশে এসে মূলত 1971 সালের পরাজিত ঘাতক বাহিনীগুলো মুক্তিযুদ্ধের বিপক্ষে তো কথা বলে পারে না, কারণ মুক্তিযুদ্ধ এখনো বাংলাদেশের অনেক মানুষের আবেগের বিষয়। ফলে ওরা মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা না বলে সহজেই যে কাউকে পছন্দ না হলে নাস্তিক, আর নাস্তিক বানিয়ে দিলে খুব সুবিধা হয় যে তাদেরকে পৃথক করে তাদেরকে শায়েস্তা করা, কারণ ওই লোকগুলো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে। আবার দেখা যায় জায়গা মতো তারা কিন্তু তাদের নাস্তিকদের রক্ষা করে। আওয়ামী লীগ এই চাতুর্য কখনোই ধরতে পারেনি। আমি নিজে হয়তো এগুলো চিন্তা করতে পারতাম না 2024-এর জঙ্গি উত্থানের আগে, কিন্তু এখন দেখলাম যে আসলে ঘটনাটা তো আস্তিক নাস্তিক বা নাস্তিকের পক্ষে দাঁড়ালেই আওয়ামী লীগের রাজনীতি শেষ, আস্তিকের পক্ষেই দাঁড়াইতে হবে, এটা তো ভুল ধারণা। এই ধারণা যদি শুদ্ধ হতো তাহলে জামাত কোনোভাবেই অনেক নাস্তিকের পক্ষে দাঁড়াতে পারতো না এবং অনেক হিন্দু নিয়োগ করতে পারতো না, যেমন পিনাকি, গৌতম দাস, দেবপ্রিয় ভট্টাচার্য, গোবিন্দ প্রামাণিক, এদের নিয়োগ করতে তো আরো অনেক হিন্দু কিন্তু জামাত নিয়োগ করেছে, সেটা তো তারা করতে পারতো না। ফলে বিষয়টা শুধুই চাতুর্যের, শুধুই রাজনীতির এবং শুধুই কৌশলে, যে কৌশলে আওয়ামী লীগ পুরোপুরি কুপকাত হয়ে গেছে জামাতের কাছে, এবং আওয়ামী লীগের কোনো পর্যায়ে এগুলা নিয়ে কিন্তু কোনো আলোচনা আমরা দেখি না। জামাত কিন্তু এখানে ভীষণ বিজয়ী। জামাত ধর্মীয় রাজনীতিও করে, আবার নাস্তিক যদি জামাতকে সমর্থন করে তাকেও জামাত রক্ষা করে। চলে আসি আসলে লতিফ সিদ্দিকীর কথায়। লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকী সম্পর্কে আমরা যেটা জানি, সবাই জানে যে কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকী, যেটা আমরা ওনাদেরকে দেখে বুঝি যে দুই ভাইয়ের মধ্যেই, বা ওনাদের যদি আরো ভাইরাও থাকে, সবার মধ্যে একটা পার্সোনালিটি ডেফিসিয়েন্সি আছে। এই পার্সোনালিটি ডেফিসিয়েন্সিটা কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকী দুইজনের মধ্যেই আছে। লতিফ সিদ্দিকীর যদি এই পার্সোনালিটি ডেফিসিয়েন্সিটা না থাকতো, আমি ওনাকে পারফেক্ট একজন মানুষ মনে করতাম। এই পার্সোনালিটি ডেফিসিয়েন্সির কারণে উনি এই যে ওই হজ নিয়ে বা যে মন্তব্য করার পরে পুরো আওয়ামী লীগ, যারা আসলে আওয়ামী লীগের মূলত আসলে ইসলামিস্ট পক্ষ, সেখানে আমরা দেখেছি যে সংসদে আমির হোসেন আমু উনি বোধহয় একটুখানি মোর উদার, উনি কিছু বলতে চাচ্ছিলেন, তোফায়েল আহমেদ সাহেব হাত চেপে ধরেছিলেন। এটাও কিন্তু তখন প্রসিদ্ধ হয়েছিল, অর্থাৎ তোফায়েল আহমেদ চাচ্ছিলেন না যে আমু সাহেব লতিফ সিদ্দিকীর পক্ষে কিছু বলুক। কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকীর মধ্যে আরো যেটা আমরা সবাই জানি বর্তমানে, যে লতিফ সিদ্দিকী অনেক কথা বলেন, তিনি কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষ ছেড়ে কখনোই কিন্তু আসেন নাই। আবার তার ছোট ভাই কাদের সিদ্দিকী অনেক বড় মুক্তিযোদ্ধা, নামি দামি বীর উত্তম, এবং সবকিছু ঠিক থাকা সত্ত্বেও কাদের সিদ্দিকী কিন্তু সরাসরি জামাতের পক্ষে চলে গিয়েছিলেন শেখ হাসিনার বিরোধিতা করার জন্য। উনি দিগন্ত অর্থাৎ জামাতের প্রতিষ্ঠান থেকে বেতন নিয়েছেন, সেখানে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। মানে এরপরে আসলে কাদের সিদ্দিকীতে কোনো রকম সম্মান জানানোর কোনো সুযোগ কিন্তু আমার কাছে নাই। লতিফ সিদ্দিকী কিন্তু সেটা করেননি, এবং তখন আমি লতিফ সিদ্দিকীকে যেভাবে দেখেছি, কিভাবে দেখেছি, খুবই ওনার যে দুর্ভাগ্যের সময়টা, সেটা কিন্তু আমি একটা সাক্ষী।
লতিফ সিদ্দিকী নিউ ইয়র্কে এইসব কথা বলে, তিনি যে কথা বলে বিতর্কিত হয়েছেন, যার কারণে শেখ হাসিনা তার উপর থেকে সমর্থন তুলে নিয়েছেন, তখন আসলে শেখ হাসিনার, আমি আবারও বলছি, অত্যন্ত মানে প্রজ্ঞার কাজ হতো তিনি যদি লতিফ সিদ্দিকীর পক্ষে দাঁড়াতেন। তিনি দাঁড়াননি, আওয়ামী লীগের ইসলামিস্টদের হাতে তিনি লতিফ সিদ্দিকীকে কিন্তু তুলে দিয়েছিলেন। এটা আমি বুঝলাম না শেখ হাসিনা কেন করেছিলেন। কারণ এই 2006-07 যখন এই আমু, তোফায়েল, সুরঞ্জিত সেনগুপ্ত, আব্দুর রাজ্জাকরা শেখ হাসিনার কে এক ধরনের মাইনাস করছেন বলে আমরা জানি, তখন কিন্তু তো লতিফ সিদ্দিকী শেখ হাসিনার পক্ষে ছিলেন। যাই হোক, এই নিয়ে আমি বেশি কথা বললেও অনেকে রাগ করবেন, কিন্তু আসলে জিনিসটা আমাদের কাছে খুবই দৃষ্টিকটু হয়েছে। যখন এগুলো করা হয়, উনি লতিফ সিদ্দিকী সাহেব নিউ ইয়র্ক থেকে গিয়েছিলেন উনি মেক্সিকোতে এই তখন ইন্টারনেট সংক্রান্ত একটা বড় সম্মেলন ছিল। সেই সম্মেলনে এই প্রতিমন্ত্রী পলক এবং লতিফ সিদ্দিকী সাহেব গিয়েছিলেন, এবং তখন লতিফ সিদ্দিকী সাহেবের সাথে আমি 2-3 দিন ছিলাম, এবং তার অনেক রাজনৈতিক, অর্থাৎ তিনি যে রাজনৈতিকভাবে একজন স্বাচ্ছা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বুঝতে পেরেছি, এবং একই সাথে ওই পার্সোনালিটি ডেফিসিয়েন্সি যেটা আছে সেটাও কিন্তু দেখেছি আর কি। লতিফ সিদ্দিকী নিখাদ, এবং ওনার যা যা হচ্ছিল, ওনার যে চাকরি থাকবে না এগুলো, তখন ওই যে বিবিসির তখন একটা মাসুদ নামটা মনে আছে, কি খান টান এরকম, বোঝা গেছে যে সেও কিন্তু প্রতিক্রিয়াশীল। দুর্ভাগ্যবশত বিবিসির বেশিরভাগ সাংবাদিকই কিন্তু প্রতিক্রিয়াশীল আমরা দেখেছি, যে অনেক আছে, নাম বললাম না। এর সাথে যে এই মাসুদ আমার মোবাইলে ফোন করেছিল, এবং আমার মোবাইল থেকেই এই মাসুদ হাসান খান বা এই ধরনের নামটা এখন ভুলে গেছি, এই লোক বিবিসির সাংবাদিক লতিফ সিদ্দিকী আমার মোবাইল ফোন দিয়ে 2 জন কথা বলেছিলেন, এবং তখন আমরা জানছি যে লতিফ সিদ্দিকীর চাকরি শেষ। লতিফ সিদ্দিকী সেই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন মেক্সিকোর গুয়াদালাহারা, যেটা মেক্সিকোর অ্যাকচুয়ালি 2য় বৃহত্তম শহর, সেই শহরে। তখন উনি প্রতিমন্ত্রী পলক গেলেন ওই সম্মেলনে, উনি আর জানি নাই, কারণ ওনার মন্ত্রিত্ব তখনই শেষ। এবং যেই লতিফ সিদ্দিকীকে মেক্সিকো সিটি শহরে রাষ্ট্রদূত আসার পরই দাওয়াত খাওয়ালেন, রাষ্ট্রদূত গিয়ে এয়ারপোর্টে তাকে রিসিভ করলেন, এই ঘটনা ফাঁস হয়ে যাওয়ার পর এবং শেখ হাসিনা তাকে বরখাস্ত করে দেওয়ার পর মেক্সিকোতে থাকা অবস্থায় রাষ্ট্রদূত কিন্তু উধাও হয়ে গেছে লতিফ সিদ্দিকীর চারপাশ থেকে। কত নিষ্ঠুর দেখেন অবস্থাটা! অনেকটা শেখ হাসিনা, শেখ রেহানা যে ওই যে সানাউল হক নামে এক রাজাকার রাষ্ট্রদূত যেভাবে বঙ্গবন্ধুকে যেদিন খুন করা হয় সেই রাত্রেই ক্যান্ডেল লাইট ডিনার ইত্যাদি করাচ্ছেন, কিন্তু খুনের খবর পেয়েই শেখ হাসিনা এবং শেখ রেহানার সাথে শত্রুতা শুরু করে দিয়েছিলেন। অনেকটা আমার এই মেক্সিকোতে যে রাষ্ট্রদূত ছিলেন সেই অবস্থা। তারপরে এই লতিফ সিদ্দিকীকে কিন্তু আমি এয়ারপোর্টে ওনাকে সি অফ করে তুলে দেই। আমাদের মধ্যে অনেক কথা হয়, এবং যেটা আমাদের মধ্যে আসলে আমার আর লতিফ সিদ্দিকীর মধ্যে ইয়েটা কোথায় হলো, যে সংযোগ স্থাপনটা কোথায় হলো, যদিও ওনার যেই পার্সোনালিটি ডেফিসিয়েন্সি আছে যেটা আমরা কাদের সিদ্দিকীর মধ্যে দেখতে চাই, আমারও হয়তো অনেক ধরনের পার্সোনালিটি ডেফিসিয়েন্সি আছে, কিন্তু আমি তো এগুলোর সম্পর্কে সচেতন হওয়ার চেষ্টা করি, কিন্তু লতিফ সিদ্দিকীর মধ্যে সেই সচেতনতাটা ছিল না। আদারওয়াইজ আমাদের দুজনের মধ্যে ওই কানেকশনটা হয়েছিল যে আমাদের স্বপ্ন একটা উদার, আধুনিক, গণতান্ত্রিক, সমৃদ্ধিশালী বাংলাদেশ, যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন, যেটা শেখ হাসিনার স্বপ্ন, যেটা আমার লতিফ সিদ্দিকীর স্বপ্ন, এবং সম্পূর্ণরূপে অসাম্প্রদায়িক হওয়া। এগুলো নিয়ে কিন্তু লতিফ সিদ্দিকী এবং আমার মধ্যে অনেক বড় একটা কানেকশন তৈরি হয়েছিল, অর্থাৎ হৃদয়ের মিল বলতে পারেন, হৃদয়ের কানেকশন। এবং লতিফ সিদ্দিকীকে ওইভাবে বরখাস্ত করে আমি কিন্তু যথেষ্ট দুঃখ পেয়েছিলাম। এই লতিফ সিদ্দিকীকে আবার দেখলাম 2024-এ উনি ওনার ভাইয়ের সাথে মিলে, এই কাদের সিদ্দিকীর সাথে মিলে খুব বড় ওনারা লাল বদর হয়েছিলেন। লাল বদর হয়ে কি লাভ হলো লতিফ সিদ্দিকী? এর পরবর্তীতে তিনি অবশ্য শেখ হাসিনা সম্পর্কে যেসব কথাবার্তা বলেছেন এটা কোনোটাই শোভন ছিল না। লতিফ সিদ্দিকী খালেদ মহিউদ্দিনের সাথে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে লতিফ সিদ্দিকীর অন্তরে দুঃখ তো কম না আসলে, যেভাবে ওনাকে শেখ হাসিনা মন্ত্রিত্বের পদ থেকে বরখাস্ত করে দিয়েছিলেন, যে লোকটা 2006-07 সালে শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছিলেন, ওই সময় তো আসলে অন্তত ওনার অনেক, আমি তো বলছি যে পার্সোনালিটি ডেফিসিয়েন্সিটা একটা বড় সমস্যা। এই ধরনের লোককে মন্ত্রী বা গুরুত্বপূর্ণ পদে দিলে প্রধানমন্ত্রীদের অনেক সমস্যা হয়। অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ওই সমবেদনা আমার থাকছে, কিন্তু আমার কথা হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে শত্রু মিত্র কখনো ভালোভাবে চিনেছেন এমন প্রমাণ আমাদের কিন্তু নাই। আর লতিফ সিদ্দিকীর জন্য যেটা বলবো, ভিডিও বেশি বড় করতে চাই না, এরকম অনেক মানুষ কিন্তু শেখ হাসিনার প্রতি ক্ষোভে লাল বদর হয়েছে। আমি কিন্তু এর আগে একটা ভিডিও করেছি, 2000 মানুষ দেখেছে, আমি অত্যন্ত দুঃখ পেয়েছি। আজকে আওয়ামী লীগের সবার কিন্তু ওই ভিডিওটা দেখা উচিত, যে সেটাতে আমি স্পষ্টভাবে বলেছি যে শেখ হাসিনার প্রতি ক্ষোভে কিংবা আওয়ামী লীগের কর্মকাণ্ডের কোনো ক্ষোভই আপনাকে লাল বদর হওয়া আর ন্যায্যতা দেয় না।
কাদের সিদ্দিকীর কথা তো বাদ, কাদের সিদ্দিকীকে তো আমি সম্মানই করি না, কারণ তিনি সত্যিকার অর্থে একজন সাম্প্রদায়িক মানুষ তো মুক্তিযুদ্ধের চেতনার মানুষ হতে পারে না। লতিফ সিদ্দিকীর কোনোভাবেই লাল বদর হওয়া ঠিক হয় নাই। হ্যাঁ, শেখ হাসিনার প্রতি ওনার ক্ষোভ আছে, এটাকে দুর্ভাগ্য হিসাবে মেনে নিতে হবে। আমাকে শেখ হাসিনা অপছন্দ করলে আমি সেটা দুর্ভাগ্য হিসাবে মেনে নিব। আমি তো আগামীকাল গিয়ে জামাতে যোগ দিতে পারি না যদি আমি আজকে যা বলছি সেগুলা সত্যি সত্যি আমি আমার মন থেকে বলে থাকি। লতিফ সিদ্দিকী লাল বদর হয়ে কি বাঁচতে পেরেছেন? তাকে কিন্তু দেখেন, কাদের সিদ্দিকীকে কিন্তু কেউ ধরছে না, কারণ জামাত কিন্তু সত্যিকার অর্থে জানে যে কাদের সিদ্দিকী তাদের বন্ধু এবং লতিফ সিদ্দিকী তাদের শত্রু। শেখ হাসিনা কিন্তু বুঝলেন না যে লতিফ সিদ্দিকী তার মিত্র, অর্থাৎ তার শত্রুদেরও তিনি চেনেন। লতিফ সিদ্দিকী যে তার সত্যিকারের মিত্র হতে পারে এটা শেখ হাসিনা কিন্তু প্রমাণ করতে পারলেন না। জামাত কিন্তু প্রমাণ করেছে যে কাদের সিদ্দিকী তাদের মিত্র, লতিফ সিদ্দিকী তাদের শত্রু। দেখুন কিভাবে লতিফ সিদ্দিকী বারবার গ্রেপ্তার হচ্ছেন, কাদের সিদ্দিকী মাঝে মধ্যে হাঁক ডাক দেন, তিনি কিন্তু গ্রেপ্তার হচ্ছেন না। আর বর্তমান সরকার বলুন, ইউনূসের জঙ্গিতন্ত্র বা দস্যুতন্ত্র বলুন, সব জায়গায় তো জামাতেরই প্রভাব সবচেয়ে বেশি। কে গ্রেপ্তার হবে, কে গ্রেপ্তার হবে না, এই যে যেই মামলায় তাকে এখন গ্রেপ্তার করা হলো লতিফ সিদ্দিকীতে, ওখানে তো কোনো হত্যাকাণ্ড হয় নাই। ওই যে 2013 সালের 5ই মে রাত্রে, তাই না? সেখানে তো কোনো ধরনের হত্যাকাণ্ড হয় নাই। তখন হয়তো লতিফ সিদ্দিকী কোনো বক্তব্য রেখেছেন, কিছু করেছেন। আসলে 2013 সালের 5ই মের হেফাজতের সময় যারা যারা শেখ হাসিনার আস্থাভাজন ছিলেন, যারা সেদিন শেখ হাসিনা সরকারকে রক্ষা করেছিলেন, শেখ হাসিনার উচিত এখনো সেই মানুষগুলোকে মূল্যায়িত করা। এমনকি ব্যক্তিগতভাবে উনি তাদের পছন্দ না করলেও, তাদের মধ্যে কেউ কেউ নাস্তিক থাকলেও শেখ হাসিনার উচিত তাদেরকেই আসলে রাজনৈতিকভাবে কাজে লাগানো। কারণ নাস্তিক যদি জামাত রক্ষা করতে পারে, শেখ হাসিনা কেন পারবেন না? এটা তো সম্পূর্ণরূপে রাজনৈতিক কৌশলের অংশ হয়ে দাঁড়ায় এখন। মানে আর শেখ হাসিনাকেই তো নাস্তিক মনে করে, শেখ হাসিনাকে হিন্দু মনে করে, শেখ হাসিনাকে কাফের মনে করে, মানে এই প্রচারণা দিয়েই তো জামাত বাংলাদেশে বা স্বাধীনতা বিরোধীরা রাজনীতি করে। এই ব্যাপারে কি শেখ হাসিনা সচেতন আছেন? শেখ হাসিনা তাহাজ্জুদের নামাজের কি কোনো সম্মান জামাতের কাছে পায়? জামাত তো খুঁজেছিল 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য। হ্যাঁ, জঙ্গি মাসুদ বলেছে না? ফলে শেখ হাসিনাকে কিন্তু তার যে বাকি যতটুকু রাজনৈতিক জীবন আছে, আমি তো চাই যে শেখ হাসিনা শতায়ু হন এবং তিনি 100 বছর বেঁচে থাকবেন এবং তিনি বাংলাদেশকে আরো কমপক্ষে 10 বছর শাসন করবেন। এটা আমার স্বপ্ন। এবং সেই স্বপ্নে এটাও থাকতে হবে শেখ হাসিনার যে ওই 2013 সালের 5 মে কিন্তু তাকে ওইটা দিয়ে তার শত্রুমিত্র চিনতে হবে, যে সেদিন যারা তার পক্ষে কথা বলেছে তারা সবাই কিন্তু তার মিত্র। এবং আমি জানি না তারেক রহমানের সরকার দেখেন কতটা অবিবেচক। এই 2013 সালের 5ই মে যে কোনো হত্যাকাণ্ড হয় নাই, 2024-এর জঙ্গিদের সাথে যাওয়া ডেইলি স্টার প্রথম আলোর রিপোর্টগুলো আপনারা তখন পড়েন, সুস্পষ্টভাবে বুঝতে পারবেন। তারপরও কিন্তু ওটাকে জামাত বারবার তুলে আনছে। তারেক রহমানরা এটা রাজনৈতিক প্রতিশোধ হিসাবে ধরেছে সবার আগে সবচেয়ে সেকুলার মানুষটাকে, যাকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সবচেয়ে বেশি প্রয়োজন। কি অদ্ভুত না? শেখ হাসিনাও কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের সত্যিকারের পরীক্ষিত মানুষকে ত্যাগ করেছেন। তারেক রহমান তাকে গ্রেপ্তার করে। জামাত কাদের সিদ্দিকীকে কখনো গ্রেপ্তার করে না, লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে। আপনারা কি এগুলা থেকে শিখবেন না? আমি কয়েকদিন আগে এক জঙ্গি, ছদ্মবেশী জঙ্গি, নিষিদ্ধ জঙ্গি তাকে বলা যাবে না, সে আসলে ছদ্মবেশী বামপন্থী এবং যথেষ্ট আওয়ামী লীগের শত্রু, সে তর্ক নিয়ে এসে যে বঙ্গবন্ধুকে বাঁচিয়েছে ভুট্টো, অর্থাৎ পাকিস্তানি এজেন্ডা, পাকিস্তানি বর্ণনা নিয়ে এসে এবং 100-র উপর আওয়ামী লীগের সাধারণ কর্মী আমার বিরুদ্ধে পোস্ট দিয়েছে। কিন্তু আমার বিরুদ্ধে পোস্ট দিলে কি আমি ভয় পাবো? আমি তো ভয় পাবো না। আমি যতদিন এইভাবে কথা বলবো, ওই আওয়ামী লীগের মধ্যে কোনো সলিমুল্লাহ খানকে গজাতে দেখলে সেখানে তো অবশ্যই তাদের মুখোশ উন্মোচন করা হবে। সেটা নিয়ে অনেক বক্তব্য সামনে আছে, কিন্তু আমাকে যারা চেনেন যে এগুলা নিয়ে ভয়ভীতি পাওয়ার মানুষ আমি নই। আমি মনে করি যে ঘরের শত্রু বিভীষণ এবং অনেক লাল বদর কিন্তু যেগুলো আসলে সত্যিকারের ছদ্মবেশী এসব বামপন্থী টানপন্থী, এরা কিন্তু সুযোগ বুঝে ভবিষ্যতে চাকরির লোভে ইত্যাদিতে আওয়ামী লীগে ঢুকে গেছে। এবং আওয়ামী লীগও শেখ হাসিনা কিন্তু এগুলোকে পৃথক করার জন্য আমরা এত কথা বলার পরেও কিছুই করেননি। সত্য কথা হলো যে এখনই সময়। জননেত্রী শেখ হাসিনার প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনার দলের ফেসবুক কারা চালায়, আপনার লক্ষ কোটি কর্মী কাদের দ্বারা গাইডেড হবে, সেই জিনিসগুলো আপনি শুধু মুক্তিযুদ্ধের চেতনার আলোকে নির্ধারিত করেন। আপনি ছাড়া তো আমাদের আসলে কেউ নাই জননেত্রী। এখন আপনার ছত্র ছায়ায় যদি সত্যিকারের ভুল লোক প্রতিষ্ঠিত হয়, তারা তো আবার মোস্তাক হয়ে, তারা আবার ওয়াকার হয়ে আবার কিন্তু ছোবল মারবে। আপনি হয়তো থাকবেন না সেই দিন, আপনার পুত্র হয়তো প্রধানমন্ত্রী থাকবে, আপনার কন্যা প্রধানমন্ত্রী থাকবে, বা আপনার বোন প্রধানমন্ত্রী থাকবে, কিংবা আপনার ভাগ্নে প্রধানমন্ত্রী থাকবে। কিন্তু তাদেরকে এবং আপনাকে সবাইকে তো এই বিষয়ে সচেতন হতে হবে এবং শত্রু মিত্রটা নির্ভর করতে হবে ব্যক্তিগত প্রেফারেন্সের আলোকে নয়। শত্রু মিত্র নির্ধারণ করতে হবে সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনার আলোকে। তারেক রহমান
এখনো যদিও সরকারিভাবে ঘোষণা করা হয়নি, তাহলেও ওই বলে না মর্নিং শোজ দ্য ডে, সেই হিসাবে বলা যায় যে তারেক রহমান তিনি ব্রিক্স সম্মেলনে উপস্থিত থাকার জন্য ভারত যে আমন্ত্রণ করেছে সেই আমন্ত্রণ তিনি এবার গ্রহণ করছেন না, অর্থাৎ তিনি ভারতে আসছেন না ব্রিক্স সম্মেলনে। এর পেছনে কি কারণ আছে সেইটা দেখতেই এখনকার এই প্রতিবেদন। আপনারা জানেন যে 12 থেকে 13ই সেপ্টেম্বর, মানে 1.5 মাসও বাকি নেই। এটা আজকে শেষ, জুলাই মাসের শেষ এসে গেছে, আর সেপ্টেম্বরের মাঝখানে আগস্ট মাস। সেপ্টেম্বরের 12-13 তারিখ ভারতে নয়াদিল্লিতে ব্রিক্সের সম্মেলন বসছে, 88তম সম্মেলন। এই সম্মেলনে স্থায়ী দেশ আছে কয়েকটা, কিন্তু আরও কিছু দেশের কাছে আমন্ত্রণ যায় আমন্ত্রিত সদস্য হিসেবে। ভারত যেহেতু এবারের এই সম্মেলনের আয়োজক, তো ভারত আমন্ত্রণ পাঠিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই সম্মেলনে যোগ দেওয়ার জন্যে। কিন্তু বাংলাদেশ সে ব্যাপারে কোনো কথা বলেনি, এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। বরং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি খলিলুর রহমান, তিনি গতকাল বলেছেন যে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কটা বেশ ইরিটেশনের জায়গায় রয়েছে। ইরিটেশন, অস্বস্তি। এই অস্বস্তিটাই প্রমাণ করছে যে এই প্রসঙ্গে যে কি হতে চলেছে আগামীতে। ভারত বাংলাদেশ সম্পর্কের এই জন্যেই এই ইরিটেশনের কথা বলেছেন ডক্টর খলিলুর রহমান, এবং তার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে তারেক রহমান যদি শেষ পর্যন্ত ব্রিক্স সম্মেলনে না যান তাহলে কেন যাবেন না? এটা কি শুধুই ব্যস্ততার অজুহাত, নাকি ভারতের সঙ্গে অমীমাংসিত দ্বিপাক্ষিক সমস্যার কারণে, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে আরও বড় এক ভূ রাজনৈতিক হিসাব, যেখানে আমেরিকা, ব্রিক্স এবং দক্ষিণ এশিয়ার কূটনীতি এক সূক্ষ্ম সমীকরণে বাঁধা? আজকের আলোচনায় আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেব না, বরং সম্ভাবনাগুলো বিচার করব। প্রথমে দেখা যাক ব্রিক্স এখন কেন এত গুরুত্বপূর্ণ। এক সময় ব্রিক্স ছিল মূলত উদীয়মান অর্থনীতির একটি মঞ্চ, কিন্তু গত কয়েক বছরে এর সদস্য সংখ্যা বেড়েছে। ডলারের বিকল্পে বাণিজ্য, উন্নয়ন, ডেভেলপমেন্ট ব্যাংক, গ্লোবাল সাউথের নেতৃত্ব, এসব প্রশ্নে ব্রিক্স আন্তর্জাতিক রাজনীতিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ কারণেই পশ্চিমা বিশ্লেষকদের একাংশ মনে করেন ব্রিক্স এখন শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত গুরুত্ব অর্জন করেছে। এরই মধ্যে সবথেকে যেটা চিন্তার কথা হচ্ছে ডলারের জন্য, সেটা হচ্ছে ব্রিক্স একটা নিজস্ব মুদ্রা ব্যবস্থা চালু করতে চাইছে, যেটা হবে ডলারের বিকল্প। এবং ডলারের বিকল্প যদি হয় এই ব্রিক্স মুদ্রা, তাহলে সেটা কিন্তু আমেরিকার যে একাধিপত্য রয়েছে সারা পৃথিবীতে, এবং যার মূলে একটা বড় কারণ হচ্ছে ডলারের ভূমিকা, সেটা অনেকটাই হ্রাস পাবে, অনেকটাই। এবং আমেরিকা তাদের এই যে কি বলবো, তাদের যে ভয় আশঙ্কা, সেটা যে প্রকাশ করেনি তা নয়, ইতিপূর্বে প্রকাশ করেছে। তবে এটাও মনে রাখা জরুরি, ভারত নিজে ব্রিক্সকে প্রকাশ্যে যুক্তরাষ্ট্র বিরোধী জোট হিসেবে তুলে ধরে না, বরং ভারত একই সঙ্গে কোয়াড, G20 এবং ব্রিক্স সবকটি প্ল্যাটফর্মেই সক্রিয়। তাহলে এইবার সেখান থেকে, তাহলে এই জায়গা থেকে এবার আসি ভারত বাংলাদেশ সম্পর্কের অস্বস্তির প্রসঙ্গে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন দুই দেশের সম্পর্কে কিছু অস্বস্তির জায়গা রয়েছে। জায়গাগুলো কোথায় আপনারা জানেন, সীমান্ত, জল বন্টন, বাণিজ্য, ভিসা,
নিরাপত্তা সহযোগিতা, এবং তার সঙ্গে যুক্ত হয়েছে নতুন ইরিটেশন, সেটা হলো তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশের চীনের সাথে বাংলাদেশের মৌ, লালমনিরহাট যে বিমান যেটা বন্দর সেটার আধুনিকীকরণ, এছাড়া মোংলা বন্দরের যে এসিজেট করবার কথা ছিল ভারতের কাছ থেকে সেটা নিয়ে বাংলাদেশ চীনকে দিয়েছে মোংলা বন্দর। সুতরাং এই সব মিলিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা সম্পর্কে অনেকটাই একটা ধোঁয়াশা, একটা অস্বস্তির জায়গায় এসেছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠতে পারে, একটি বহুপাক্ষিক সম্মেলনের ফাঁকে কয়েক মিনিটের বৈঠকে কি এই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে যদি আলোচনায় বসেন তারেক রহমান এবং নরেন্দ্র মোদী, তাহলে কি কোনো অগ্রগতি বাস্তবে হওয়া সম্ভব? যে কোনো কূটনীতিকই বলবেন একদমই নয়। বরং এই রকম সফরে কোনো বড় বিষয় হয় না, বরং পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সফরই এ ধরনের আলোচনার জন্য বেশি কার্যকর। কিন্তু আমন্ত্রণ হওয়া সত্ত্বেও ভারতকে এড়িয়ে তারেক রহমান মালয়েশিয়া সফর, তারপরে চীন সফর, এগুলো করার ফলে ভারতের কাছে একটা বার্তা এসছে যে তারেক রহমান ভারতের সাথে বসতে চান না। তাহলে এই পরিস্থিতিতে যদি তারেক রহমান ব্রিক্সের বৈঠকে আসেন, তাতে কি লাভ কিছু হয়? এখানেই রাজনৈতিক প্রশ্নটি আসে। যদি বাস্তব অগ্রগতি না হয়, তাহলে দেশের তিনি যখন ফিরবেন সম্মেলনের পরে, বিরোধীরা বলতে পারে শুধু ছবি তুলে এলেন, বাংলাদেশের স্বার্থে কি পেলেন? কেন কিছু পেলেন না? এদিকে এবছরই গঙ্গা জল বন্টন যে চুক্তি সেটা সম্পন্ন শেষ হয়ে যাচ্ছে, সমাপ্ত হয়ে যাচ্ছে সম্ভবত ডিসেম্বরের 16 তারিখে। তারপর কি হবে? অর্থাৎ সফরের রাজনৈতিক লাভের চেয়ে সমালোচনার ঝুঁকি বেশি হতে পারে। সেক্ষেত্রে যে কোনো সরকারই বলতে পারে এখন নয়, যখন বাস্তব ফল পাওয়ার সম্ভাবনা থাকবে তখনই আমি সফর করব, উচ্চ পর্যায়ের সফর হবে। এটি আন্তর্জাতিক কূটনীতিতে অস্বাভাবিক নয়। তাহলে সেটা যদি হয়, তাহলে আবার প্রশ্ন ওঠে, তাহলে কি আমেরিকার বিষয়টিও বিবেচনায় রেখে এই ধরনের এখন এড়িয়ে পরে যাব সেটা বলা? এখানে একটু সতর্কভাবে কথা বলতেই হয়। এমন কোনো প্রকাশ্য তথ্য নেই যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর ব্রিক্স নিয়ে কোনো চাপ দিয়েছে, তাই এমন দাবি করা তথ্য সমর্থিত হবে না। কিন্তু একই সঙ্গে এটাও সত্যি যে আন্তর্জাতিক রাজনীতিতে প্রত্যেকটি রাষ্ট্র অন্য রাষ্ট্রগুলোর প্রতিক্রিয়া বিবেচনা করে। যদি কোনো নেতা ব্রিক্স সম্মেলনে না যান, তাহলে ওয়াশিংটন সেটিকে কিভাবে দেখবে? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠতে পারে। বলা বাহুল্য, বাংলাদেশ যদি ব্রিক্সের বৈঠকে না আসে, সেটা ওয়াশিংটনকে এই বার্তা দেয়া, আমরা তোমাদের অস্বস্তির কারণ জানি এই ব্রিক্স সম্মেলন, তাই আমরা বাদ দিয়েছি, ব্রিক্সে যাইনি, আমরা তোমাদের সাথে আছি। আবার বর্তমানে চীন সফরের ফলে বাংলাদেশ আমেরিকার কাছে একটু যে সম্পর্কের মধ্যে একটু তিক্ততার জায়গা রাখতে চলে গেছে, সেইটাও তাহলে অনেকটাই আবার মুছে দিতে পারবে। তার মানে এই নয় যে সিদ্ধান্তের একমাত্র কারণ আমেরিকা, বরং এটা অনেকগুলোর মধ্যে একটি কারণ অবশ্যই। এবার দেখি, কূটনীতিতে একটা মাত্র কারণ কোনো বড় সিদ্ধান্তের ক্ষেত্রে খুব কম কাজ করে। আমরা অনেক সময় রাজনীতিকে খুব সরল করে ফেলি, ভাবি একটা সিদ্ধান্তের একটা মাত্র কারণ থাকে। বাস্তবে তা কিন্তু নয়, সেটা খুব কম হয়। ধরা যাক কোনো সফর বাতিল হলো, এর পেছনে থাকতে পারে অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব, দ্বিপাক্ষিক সম্পর্কের অবস্থা, আন্তর্জাতিক বার্তা, সময়সূচি, নিরাপত্তা, এমনকি দেশের জনগণ কি বলছে, অর্থাৎ জনমত। সব কারণ একসঙ্গে মিলে সিদ্ধান্ত একটা তৈরি হয়। তাই যদি তারেক রহমান শেষ পর্যন্ত ব্রিক্স সম্মেলনে না আসেন ভারতে, তাহলে শুধু ভারতকে বার্তা বা শুধু আমেরিকাকে খুশি করা
এই দুই ব্যাখ্যার যে কোনো একটাতে থাকা সম্ভবত বাস্তবতাকে সরলীকরণ করা, বরং আরও অনেক বিষয়কে নিয়ে এই এই যে একটা সিদ্ধান্ত, এটাতে সবথেকে বড় ব্যাপার বাংলাদেশের জনগণের কাছে একটা বার্তা যাবে যে শেখ হাসিনা যেভাবে ভারতের সাথে সম্পর্ককে সহজ করেছিলেন, সেইটাকে অনেকে বলে ভারতের কাছে বাংলাদেশের স্বার্থ বিক্রি করে দিয়েছিলেন। আদতে তো তা নয়। স্বার্থ বিক্রির কোনো উদাহরণ আজ অবধি কোনো সরকার দিতে পারেনি, পরবর্তী দুটো সরকার, মোহাম্মদ ইউনূসের সরকার এবং তারেক রহমানের সরকার। কিন্তু এটা একটা বহুল প্রচারিত এবং পরিচিত একটা অভিযোগ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। সুতরাং তার জন্য তারেক রহমান একটা অ্যান্টি ইন্ডিয়া স্টান্স অন্তত দেখাচ্ছেন মুখে সামনাসামনি, এটাও হতে পারে। আবার এটাও মনে রাখতে হবে ভারতকে বাদ দিয়েও বাংলাদেশ চলবে না। সুতরাং এর মধ্যে শেখ হাসিনা একটা কি বলবো, একটা তালমেল করে চলতে পেরেছিলেন, দুটোকে মিলিয়ে চলেছিলেন। কিন্তু এখন আর সেই রাজনীতি দেখা যাচ্ছে না। ফলে তারেক রহমান ব্রিক্স সম্মেলনে যাবেন কি যাবেন না সেটা এখনও পরিষ্কারভাবে বলেনি বাংলাদেশ। তবে একটি কথা বোঝা যাচ্ছে যে সম্ভবত তিনি আসছেন না। তার কারণ হচ্ছে সংলাপের সুযোগ ভবিষ্যতের জন্যে ধরে রাখা মানে তিনি জানেন যে ব্রিক্সে গিয়ে কিছুই আলোচনা হবে না, কোনো পাওনা বাংলাদেশের জন্য আসবে না। সুতরাং দেশীয় রাজনৈতিক সমীকরণ, দ্বিপাক্ষিক সমস্যা এবং বৃহত্তর আন্তর্জাতিক কূটনৈতিক হিসাব সব মিলিয়ে একটা প্রভাব ফেলেছে এবং সেই প্রভাবের জন্যে তারেক রহমান ব্রিক্স সম্মেলনে ভারতে আসবেন না, ভারত সফর এড়িয়ে যাবেন। এটা সরকারিভাবে সিদ্ধান্ত এখনও নিশ্চিতভাবে হয়নি, কিন্তু ভারতের কূটনৈতিক মহলে এই কথাগুলো কিন্তু এখন মোটামুটি স্থিরভাবে ধরে নেওয়া হয়েছে, এইটাই সবাই মনে করছে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় তারেক রহমান যদি শেষ পর্যন্ত ব্রিক্স সম্মেলনে না যান তাহলে সেটা কি মূলত ভারতকে দেওয়া কূটনৈতিক বার্তা হবে, নাকি আমেরিকার মন রাখা হবে, নাকি বৃহত্তর আন্তর্জাতিক কৌশলের অংশ হবে সেটা, নাকি সব মিলিয়ে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট। আসসালামু আলাইকুম দর্শক, এই আলোচনা আমি এর আগেও করেছি, আবার একটু নতুন করে ঘষামাজা করার প্রয়োজন হয়েছে কারণ প্রসঙ্গটা আবার উঠেছে। সামনে স্থানীয় সরকার নির্বাচন। এই স্থানীয় সরকার নির্বাচনে একটা ঘটনা ঘটতে যাচ্ছে। আমি আপনাদেরকে সবসময় বলি, আওয়ামী লীগ যদি ব্যাক করে, আওয়ামী লীগের যদি আবার স্বাভাবিক রাজনীতি শুরু হয়, আওয়ামী লীগ যদি স্বাভাবিক রাজনীতি প্রতিযোগিতা শুরু করে, তাহলে বিএনপির তেমন কোনো ক্ষতি বা মাথা ব্যথার কারণ নেই। সবসময় বলি যে এই দুই দলের শক্তি এই 19-20 এসপার ওসপার করে। সবচেয়ে বড় মাথা ব্যথার ব্যাপারটা হচ্ছে জামাতে ইসলামের, এবং যে কারণে এই স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখেও জামাতে ইসলামী নির্বাচন কমিশনে গিয়ে আবদার জানিয়ে এসেছিল যে আওয়ামী লীগের পদধারী কোনো মানুষ বা আওয়ামী লীগ করতো এমন কোনো মানুষ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে না। আজব কাণ্ড। যদিও নির্বাচন কমিশন, তারা যে টাইপের নির্বাচন কমিশনই হোক, ইউনুসীয় নির্বাচন কমিশন, তারা এইরকম অদ্ভুত দাবিটা মেনে নিতে পারেনি, বলছে না এইটা বাস্তবায়ন করা সম্ভব না। কিন্তু তাতেও জামাত থেমে নেই। বারবারই আমরা মনে করিয়ে দিয়েছি আওয়ামী লীগের যারা সত্যিকার অর্থে দুষ্কৃতিকারী অবশ্যই ছিল, অসংখ্য ছিল, এবং সত্যিকার অর্থে সারা দেশ যারা দাবড়ে বেরিয়েছে, লুটপাট করেছে, তারা ম্যাক্সিমামই পালিয়ে গেছে। আর যারা কিছুটা ফেয়ার বা আওয়ামী লীগের বড় পদপদধারী ছিল বা জেলা উপজেলায় দায়িত্বশীল ছিল কিন্তু সেরকম দুর্নীতিগ্রস্ত নয়, তারা আতঙ্কে বা আত্মরক্ষার জন্য দেশ ছেড়ে আছেন। কিন্তু বাংলাদেশে আছে আওয়ামী লীগ করতো বা আওয়ামী লীগের পদ পদবি ছিল এমন মানুষ যারা বাংলাদেশে থাকেন, তারা কোন পাল্লায় মাপলে পরে এখনো বাংলাদেশে থাকতে পারেন? এটা কি খুব সহজে অনুমান করা যায় না? যে ওই এলাকায় তার সেইটুকু জনপ্রিয়তা, সেইটুকু শুদ্ধ চরিত্র আছে যে এই রকম ভয়াবহ অনুপ্রতিকূল পরিবেশেও বাংলাদেশে থাকতে পারে এবং স্থানীয় সরকার নির্বাচনে আগামীতে অংশ নিতে পারে, সেই মানুষটার গ্রহণযোগ্যতা তাহলে তার এলাকায় সেই মাপের
জামাতে ইসলামী কি আওয়ামী লীগের সেরকম বেশি রকম প্রার্থী দেখছে? আওয়ামী লীগ কি ভেতরে ভেতরে সত্যিকার অর্থে এই বিএনপির অনেক দায়িত্বশীল মানুষ যে বলেন যে আওয়ামী লীগের লোকজন ফিল্ড পর্যায়ে কাজ শুরু করে দিয়েছে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য? এবং আমরাও আপনাদেরকে জানিয়েছি যে আওয়ামী লীগের সিদ্ধান্ত আছে, আওয়ামী লীগ তাদের গ্রহণযোগ্য মাপের সবাইকেই মেসেজ দিয়েছে স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। সেই জন্যই কি জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার তিনি এখন একটু আবার নেড়েচড়ে বসছেন, আবার বলছেন আওয়ামী লীগের পদধারীরা যেন নির্বাচন করতে না পারে। জামাত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদধারী কেউ যেন নির্বাচনে অংশ নিতে না পারে সে ব্যাপারে পদক্ষেপ চেয়েছে জামাতে ইসলামী। আজ বুধবার রাজধানীর আগারগাঁয়ে আবারও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে সাংবাদিকদের এই কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের পদবিধারী কেউ যেন নির্বাচন করতে না পারে সেসব ব্যক্তিকে নির্বাচন করতে দেওয়া যাবে না। এক নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর ঘটনায় দল থেকে বহিষ্কার জামাতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য এমপি গাজী নজরুল ইসলামের এমপি পদ নিয়ে জামাত কোনো মন্তব্য করতে চায় না বলে এ সময় জানান তিনি। গোলাম পারোয়ার বলেন, গাজী নজরুল এমপি থাকবেন কিনা এটা ইসি ও স্পিকারের বিষয়ে আমাদের কিছু বলার নেই। তিনি বলেন, যশোর 4 আসনের এমপির মেয়ে মানসিকভাবে বিকারগ্রস্ত, কিছু ঘটে থাকলে সেটা সরকার দলের লোকজনেরা যেভাবে বাসায় ঢুকে হামলা চালিয়েছে সেটা কোনো সভ্য সমাজে হতে পারে না। জামাতের ইমেজকে ড্যামেজ করার জন্য অপপ্রচার চালানো হয়েছে। জামাতের সঙ্গে এনসিপি থাকছে কিনা এমন প্রশ্নে কোনো উত্তর দেননি তিনি। আজকের বৈঠক নিয়ে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে 7টি বিষয় উল্লেখ করে চিঠি দিয়েছিলাম, আজ আরো 2টি বিষয় আনা হয়েছে। অতিরিক্ত সচিব নিয়োগ নিয়ে নিন্দা জানিয়ে বাতিলের দাবি করা হয়েছে। রাজনৈতিক নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের বড় বাধা, এই নিয়োগ বাতিলের দাবি জানিয়েছি বৈঠকে। তিনি বলেন, এই নিয়োগ দেওয়া হয়েছে স্থানীয় সরকার নির্বাচনে যেন দলের লোকজনকে জিতিয়ে আনতে পারে। এটি দলের পক্ষে যে জাতীয় নির্বাচনের কমিটিতে কাজ করছে তাকে দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। ইসি তাদের অক্ষমতার কথা বলেছে। গোলাম পারোয়ার বলেন, এমপিভুক্ত শিক্ষকদের নির্বাচনে অযোগ্য করা হয়েছে ইসির সংশোধনে। তিনি আরো বলছেন, স্থানীয় সরকার পর্যায়ে যাদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এমন কাউকে নির্বাচন করতে দেওয়া যাবে না, এমন দাবি জানানো হয়েছে জামাতের পক্ষ থেকে। আমি শুধু একটা কথাই বলবো যে জামাত তাদের এমপিরা নৈতিক স্খলনে অভিযুক্ত হচ্ছেন, এমপি সহ নেতৃবৃন্দ। এটা নিয়ে জামাত যতই পাশ কাটিয়ে যাবে ততই জামাত আসলে নিজেরাই বিব্রতকর অবস্থায় পড়বে। আর স্থানীয় নির্বাচনে এই যে আওয়ামী লীগের পদধারীরা নির্বাচন করতে পারবে না, একটা দেশের সাধারণ নাগরিককে এই মাপে তারা তো আওয়ামী লীগকে বিতাড়িত করেছে এই বলেই যে আওয়ামী লীগ জামাতকে নির্বাচন করতে দেয় না, আওয়ামী লীগ বিএনপিকে নির্বাচন করতে দেয় না। তো আওয়ামী লীগ আর জামাত তাদের সেই একে, আওয়ামী লীগ যে দোষী দুষ্ট, জামাত বিএনপি তো একই দোষী দুষ্ট হয়ে যাবে। যে আওয়ামী লীগের পদধারী কেউ থাকলেই তাকে আইনের শাসনে, আইনের আওতায়, কোথাও একটা লোকের নামে মামলা নেই, তার কোনো বড় কোনো অভিযোগ নাই, সেই লোক আইনের মাধ্যমে সাজাপ্রাপ্তও না, সে লোককে আপনি নির্বাচন করতে দিবেন না? তাহলে এর চেয়ে বড় ফেসিবাদী আচরণ আর কি হতে পারে? যেই ব্যাখ্যা দিয়ে আপনি আওয়ামী লীগকে ফেসিবাদী বলছেন, যে ব্যাখ্যা দিয়ে আপনি আওয়ামী লীগকে দেশকে বিতাড়িত করতে চাচ্ছেন, সেই একই ব্যাখ্যার উপরে আপনি দাঁড়িয়ে গিয়ে নির্বাচন করে আপনি সারা দেশে রাজ করতে চান। এটা তো হাস্যকর দাবি ছাড়া আর কিছুই হতে পারে না। জামাত কেন এখন একটি দাবি নিয়ে পড়েছে এটা খুব সহজেই অনুমান করা যায়। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। একটি সরকার ক্ষমতায় এসে কি বার্তা দিচ্ছে তা বোঝার জন্য সবসময় তার বড় বড় বক্তৃতা, নির্বাচনী ইশতেহার কিংবা শতদিনের কর্মসূচি পড়তে হয় না। অনেক সময় কয়েকটি নিয়োগই যথেষ্ট। কারা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়িত্ব পাচ্ছেন, কি প্রক্রিয়া পাচ্ছেন এবং তাদের কাছে কি ধরনের ফল প্রত্যাশা করা হচ্ছে, এসবের মধ্যেই একটি সরকারের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক সংস্কৃতি ও ক্ষমতা ব্যবহারের ধরন অনেকটা প্রকাশিত হয়ে যায়। সম্প্রতি সরকার 11টি সরকারি সংস্থা, বোর্ড ও কর্পোরেশনের শীর্ষ পদে ক্ষমতাসীন বিএনপির নেতাদের 1 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। এর কিছুদিন আগে 8টি নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়, যাদের মধ্যে 7 জনই ক্ষমতাসীন দলের নেতা। কেউ নির্বাচনে মনোনয়ন পাননি, কেউ দলের সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, কেউ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছেন, আবার কেউ দীর্ঘদিন দলীয় আন্দোলন ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তাদের রাজনৈতিক ভূমিকার মূল্যায়ন হওয়া উচিত কিনা সেটি একটি দলের অভ্যন্তরীণ বিষয়।
কিন্তু সেই মূল্যায়নের জায়গা কি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান? এখানেই মূল প্রশ্নটি এসে দাঁড়ায়। বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন, অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট, তাঁত বোর্ড, জুট কর্পোরেশন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন, ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, জাতীয় সমাজ কল্যাণ পরিষদ, ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন, চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এবং বিসিক, এগুলো কোনো দলের অঙ্গ সংগঠন নয়। এগুলো জনগণের অর্থে পরিচালিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। কোনোটি শিল্পায়নের সঙ্গে যুক্ত, কোনোটি শ্রমিক কল্যাণের সঙ্গে, কোনোটি বৈদেশিক কর্মসংস্থানের সঙ্গে, কোনোটি পরিবেশ ও জলবায়ুর সঙ্গে। প্রতিটি প্রতিষ্ঠানের সিদ্ধান্তে দেশের অর্থনীতি, কর্মসংস্থান, পরিবেশ, উৎপাদন এবং মানুষের জীবন জীবিকা প্রভাবিত হয়। অতএব প্রশ্নটা শুধু এই নয় যে সেখানে রাজনীতিবিদ বসানো যাবে কিনা। আইনে অনেক ক্ষেত্রেই সরকারকে এমন নিয়োগের ক্ষমতা দেওয়া আছে, কিন্তু আইনি ক্ষমতা আর রাজনৈতিক প্রজ্ঞা এক জিনিস নয়। সরকার কোনো কাজ করতে পারে বলেই সেটি করা উচিত, রাষ্ট্র পরিচালনায় এমন সরল সমীকরণ চলে না। গণতান্ত্রিক শাসনে বৈধতার পাশাপাশি প্রয়োজন যৌক্তিকতা, স্বচ্ছতা এবং জনগণের কাছে গ্রহণযোগ্যতা। রাজনীতিবিদ নিয়োগ পেলেই প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে এমন সিদ্ধান্তেও পৌঁছানো ঠিক হবে না। রাজনীতি কোনো অপরাধ নয়, বরং নির্বাচিত রাজনীতিবিদরাই রাষ্ট্রের নীতি নির্ধারণ করবার কথা। একজন রাজনীতিবিদের প্রশাসনিক অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান, নেতৃত্বের দক্ষতা এবং জনসম্পৃক্ততা একজন আমলার চেয়েও বেশি হতে পারে। একইভাবে একজন আমলা দীর্ঘ চাকরি জীবনে দক্ষতার পরিচয় দিলেও কোনো বিশেষায়িত কর্পোরেশন চালানোর উপযুক্ত নাও হতে পারেন। তাই বিতর্কটি আমলা বনাম রাজনীতিবিদের নয়, প্রকৃত বিতর্ক যোগ্যতা বনাম আনুগত্য, প্রতিষ্ঠান বনাম পৃষ্ঠপোষকতা এবং রাষ্ট্র বনাম দল নিয়ে। কিন্তু বর্তমান নিয়োগগুলোর ক্ষেত্রে সরকার এমন কোনো স্বচ্ছ প্রক্রিয়া দেখাতে পারেনি যার মাধ্যমে নাগরিকেরা বুঝবেন যে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরাই সংশ্লিষ্ট পদগুলোর জন্য সবচেয়ে উপযুক্ত ছিলেন। কোনো উন্মুক্ত আবেদন ছিল না, কোনো নিরপেক্ষ অনুসন্ধান কমিটির কথা জানা যায়নি, কোনো যোগ্যতার মানদণ্ড প্রকাশ করা হয়নি, কোনো কর্মপরিকল্পনা চাওয়া হয়েছে বলেও জানা যায় না। একজন ব্যক্তিকে কেন তাঁত বোর্ডে, আরেকজনকে কেন জলবায়ু পরিবর্তন ট্রাস্টে কিংবা অন্য কাউকে কেন পিসিকে দেয়া হলো, তার পেশাগত ও বিষয়ভিত্তিক ব্যাখ্যা জনগণের সামনে নেই। বরং যে ব্যাখ্যাগুলো সামনে এসছে সেগুলো আরও উদ্বেগজনক। আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা কিন্তু নির্বাচনে মনোনয়ন না পাওয়া নেতাদের মূল্যায়ন, প্রশাসনে সরকারের আস্থাভাজন লোকের সংকট এবং আমলাদের দিয়ে কাঙ্ক্ষিত ফল না পাওয়াকে এই নিয়োগের পেছনের কারণ হিসেবে দেখা হচ্ছে। প্রথম কারণটা যদি সত্যি হয় তাহলে এটি সরাসরি রাজনৈতিক পুরস্কারের ধারণা তৈরি করে। দ্বিতীয় কারণটি সত্য হলে বোঝা যায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেও সরকার প্রশাসনের উপর আস্থা রাখতে পারছে না। আর তৃতীয় কারণটি সত্য হলে প্রশ্ন ওঠে, আমলাদের ব্যর্থতার জবাব কি যোগ্যতার নতুন কাঠামো তৈরি করে দেওয়া হচ্ছে, নাকি শুধু একদল অনুগত ব্যক্তিকে আরেক দল অনুগত ব্যক্তির জায়গায় বসানো হচ্ছে। বাংলাদেশে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের অভিজ্ঞতা নতুন নয়। প্রতিটি সরকারই কোনো না কোনোভাবে প্রশাসনকে নিজেদের রাজনৈতিক নিরাপত্তার অংশে পরিণত করবার চেষ্টা করেছে। কর্মকর্তাদের পদোন্নতি, বদলি এবং গুরুত্বপূর্ণ পদায়নে পেশাগত যোগ্যতার পাশাপাশি রাজনৈতিক পরিচয়, পারিবারিক ইতিহাস কিংবা ক্ষমতাসীনদের সঙ্গে সম্পর্ক বিবেচিত হয়েছে। বিশ্ববিদ্যালয়, ব্যাংক, নিয়ন্ত্রক সংস্থা, স্থানীয় সরকার, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কোনো ক্ষেত্রেই এই প্রবণতা থেকে পুরোপুরি মুক্ত থাকেনি। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে রাষ্ট্র ও দলের সীমানা ভয়াবহভাবে ঝাপসা হয়ে গিয়েছিল। প্রশাসনের একটি অংশ সরকারের পরিবর্তে দলের স্বার্থ রক্ষাকারী কাঠামোয় পরিণত হয়েছিল। নির্বাচন থেকে শুরু করে আইন শৃঙ্খলা, ব্যাংকিং থেকে বিশ্ববিদ্যালয়, নিয়োগ থেকে ব্যবসা, প্রায় সর্বত্র দলীয় আনুগত্য রাষ্ট্রীয় সুযোগ পাওয়ার এক গুরুত্বপূর্ণ শর্তে রূপ নিয়েছিল। সেই ব্যবস্থা শুধু বিরোধী মতকে দমন করেনি, রাষ্ট্রের পেশাগত সক্ষমতাকেও দুর্বল করেছে। কর্মকর্তারা আইন ও বিধির পরিবর্তে ক্ষমতার ইঙ্গিত বুঝে কাজ করতে শিখেছিলেন। প্রতিষ্ঠান নিজস্ব নিয়মে চলার শক্তি হারিয়েছিল। 2024 সালের গণঅভ্যুত্থান তাই শুধু একটি সরকার পতনের আন্দোলন ছিল না, এর ভেতরে একটি নতুন রাষ্ট্রের আকাঙ্ক্ষাও ছিল।
মানুষ চেয়েছিল এমন একটি ব্যবস্থা যেখানে নাগরিকের পরিচয় দলীয় রং দিয়ে নির্ধারিত হবে না, যেখানে রাষ্ট্রের সুযোগ পেতে কোনো নেতার সুপারিশ লাগবে না, যেখানে প্রশাসন ক্ষমতাসীন দলের নির্বাচনী যন্ত্রে পরিণত হবে না, এবং যেখানে যোগ্যতা রাজনৈতিক পরিচয়ের কাছে পরাজিত হবে না। অন্তর্বর্তী সরকারের সময়ও এই প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি। পুরনো ব্যবস্থার সুবিধাভোগীদের সরাতে গিয়ে অনেক ক্ষেত্রে নতুন পছন্দের মানুষ বসানো হয়েছে। কোথাও যোগ্যতা ছিল, কোথাও প্রতিশোধের মনোভাব, কোথাও আন্দোলনের অংশীদারদের সন্তুষ্ট করবার চেষ্টা। তখন বলা হয়েছিল এটি একটি অন্তর্বর্তী সময়, নির্বাচিত সরকার এলে স্থায়ী ও প্রাতিষ্ঠানিক সংস্কার হবে। সেই নির্বাচন হয়েছে, বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে, ফলে এখন আর অন্তর্বর্তী সময়ের সীমাবদ্ধতার অজুহাত নেই। নতুন সরকারের সামনে সুযোগ ছিল বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে বা রাজনৈতিক সংস্কৃতিতে একটি দৃশ্যমান পার্থক্য তৈরি করবার। তারা দেখাতে পারত ক্ষমতায় ফিরে বিএনপি অতীতের বিএনপি নয়, বিরোধী দলে থাকা অবস্থায় যে গণতন্ত্র, প্রতিষ্ঠান, জবাবদিহি ও রাষ্ট্র সংস্কারের কথা বলেছে, ক্ষমতায় এসেও সেই নীতির প্রতি বিশ্বস্ত থাকবে। কিন্তু রাষ্ট্রীয় পদগুলো যদি দলের বঞ্চিত নেতাদের পুনর্বাসনের জায়গায় পরিণত হয়, তাহলে পুরনো প্রশ্নটি ফিরে আসে, ক্ষমতার মালিক বদলেছে নাকি ক্ষমতা ব্যবহারের পদ্ধতিও বদলেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক পুরস্কারের ক্ষেত্র হিসেবে ব্যবহার করার সবচেয়ে বড় ক্ষতি তাৎক্ষণিক নয়, এর দীর্ঘমেয়াদী ক্ষতি আরও গভীর। প্রথমত, এতে সরকারি দায়িত্বকে জনসেবার পরিবর্তে দলীয় বিনিয়োগের প্রতিদান হিসেবে দেখা শুরু হয়। একজন কর্মী তখন বিশ্বাস করেন দলের জন্য দীর্ঘদিন কাজ করলে একসময় রাষ্ট্রীয় পদ তার প্রাপ্য হয়ে উঠবে। দ্বিতীয়ত, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা বুঝতে পারেন পেশাগত নিয়মের চেয়ে চেয়ারম্যান বা ব্যবস্থাপনা পরিচালকের রাজনৈতিক পরিচয় বেশি শক্তিশালী। ফলে সিদ্ধান্ত গ্রহণে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার বদলে ব্যক্তিগত আনুগত্য ও তদবিরের প্রভাব বাড়ে। তৃতীয়ত, বিরোধী মতের কর্মকর্তা কিংবা পেশাজীবীরা নিজেদের নিরাপদ মনে করেন না। রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া প্রধান নির্বাহী তার প্রতিষ্ঠানে ভিন্ন মতের মানুষকে নিরপেক্ষভাবে মূল্যায়ন করবেন কিনা, সেই সংশয় তৈরি হয়। চতুর্থত, প্রতিষ্ঠান ব্যর্থ হলে দায় নির্ধারণ কঠিন হয়ে পড়ে। একজন নিয়মিত সরকারি কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা, পদাবনতি, চাকুরি চুক্তি কিংবা অবসর সুবিধা আটকে রাখার বিধান আছে। কিন্তু 1 বছরের জন্য নিয়োগ পাওয়া একজন প্রভাবশালী দলীয় নেতার জবাবদিহি কিভাবে নিশ্চিত হবে? ব্যর্থ হলে তার বিরুদ্ধে কি স্বাধীন মূল্যায়ন হবে, নাকি মেয়াদ শেষে তাকে অন্য একটি পদ দেয়া হবে? এই ধরনের নিয়োগ ক্ষমতাসীন দলের জন্য দীর্ঘমেয়াদে বিপজ্জনক। কারণ দল ও রাষ্ট্র যত বেশি একীভূত হয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ব্যর্থতার দায় তত সরাসরি দলের উপর এসে পড়ে। কোনো কর্পোরেশন লোকসান করলে, কোনো উন্নয়ন কর্তৃপক্ষে অনিয়ম হলে, কোনো বোর্ডে তদবির বাণিজ্য শুরু হলে মানুষ সেটিকে আর প্রশাসনিক ব্যর্থতা হিসেবে দেখবে না, ক্ষমতাসীন দলের ব্যর্থতা হিসেবে দেখবে। দলীয় নেতাকে রাষ্ট্রীয় পদ দিয়ে সন্তুষ্ট করা যেতে পারে, কিন্তু সেই পদে তার ব্যর্থতা পুরো দলের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সরকারের সমর্থকরা বলতে পারেন, আমলারা তো বছরের পর বছর এসব প্রতিষ্ঠান চালিয়ে কোনো সাফল্য দেখাতে পারেননি। কথাটা অনেক ক্ষেত্রে সত্য। রাষ্ট্রায়ত্ত বহু সংস্থা দীর্ঘদিন ধরে লোকসান, অদক্ষতা, অনিয়ম ও সিদ্ধান্তহীনতায় আক্রান্ত। আমলাতন্ত্রে ঝুঁকি না নেয়া, ফাইল আটকে রাখা, দায় এড়িয়ে চলা এবং মন্ত্রণালয়ের নির্দেশের অপেক্ষায় থাকার প্রবণতা রয়েছে। কর্মকর্তাদের এমন প্রতিষ্ঠানের প্রধান করা হয়েছে যে খাত সম্পর্কে তাদের অভিজ্ঞতা ছিল না। 2 বা 3 বছর পর পর বদলি হওয়ায় তারা কোনো দীর্ঘমেয়াদী পরিবর্তনও করতে পারেননি। কিন্তু আমলাতন্ত্রের ব্যর্থতা রাজনৈতিক পৃষ্ঠপোষকতার বৈধতা তৈরি করে না।
একজন অযোগ্য আমলার জায়গায় একজন অযোগ্য রাজনীতিবিদ বসালে প্রতিষ্ঠান শক্তিশালী হয় না, শুধু অযোগ্যতার পোশাক বদলায়। আবার একজন দলীয় নেতার মধ্যে যদি সত্যি প্রয়োজনীয় দক্ষতা, আমি আবারও বলি, একজন দলীয় নেতার মধ্যে যদি সত্যি প্রয়োজনীয় দক্ষতা থাকে, তাহলে সেটি প্রমাণ করার জন্য স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া থাকা দরকার। তার রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে বাদ দেওয়া যেমন অন্যায়, একইভাবে সেই পরিচয়ের কারণেই তাকে নিয়োগ দেয়া আরও বড় অন্যায়। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় নির্বাচিত প্রেসিডেন্ট প্রশাসনের বহু নীতি নির্ধারণী পদে রাজনৈতিক ব্যক্তিদের মনোনয়ন দেন। এটিকে অনেক সময় স্পয়েল সিস্টেমের ঐতিহাসিক উত্তরাধিকার হিসেবে ব্যাখ্যা করা হয়। কিন্তু আধুনিক যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ অনেক নিয়োগে প্রকাশ্য যাচাই, সিনেটের শুনানি, স্বার্থের সংঘাত পরীক্ষা, সম্পদের তথ্য এবং গণমাধ্যমের কঠোর পর্যবেক্ষণ রয়েছে। নীতি নির্ধারণী রাজনৈতিক পদ এবং পেশাগত সিভিল সার্ভিসের মধ্যেও তুলনামূলকভাবে স্পষ্ট সীমারেখা আছে। রাজনৈতিক নিয়োগ সেখানে পুরো প্রশাসনকে দলীয় কর্মীদের চাকরির বাজারে পরিণত করার অনুমতি নয়। অন্যদিকে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া কিংবা ইউরোপীয় গণতন্ত্রে রাষ্ট্রীয় সংস্থা ও পাবলিক বোর্ডে বাইরের বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয়। সেখানে বিজ্ঞপ্তি, নির্দিষ্ট যোগ্যতা, স্বার্থের সংঘাত ঘোষণা, স্বাধীন যাচাই এবং প্রকাশ্য জবাবদিহির ব্যবস্থা থাকে। সরকার শেষ পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু সিদ্ধান্তটি পুরোপুরি অন্ধকারে নেয়ার সুযোগ কম। নাগরিকেরা অন্তত জানতে পারেন প্রার্থী কোন দক্ষতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন এবং তার কাজ কিভাবে মূল্যায়িত হবে। বাংলাদেশে এই দুটো ব্যবস্থার কোনোটি ঠিকভাবে অনুসরণ করা হচ্ছে না। আমরা ব্রিটিশ আমলের নিরপেক্ষ আমলাতন্ত্রের দাবি করি, কিন্তু বদলি পদোন্নতিতে রাজনৈতিক আনুগত্য খুঁজি। আবার যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নিয়োগের উদাহরণ দিই, কিন্তু তাদের যাচাই, সংসদীয় শুনানি ও স্বচ্ছতার কাঠামো গ্রহণ করি না। অর্থাৎ যেখানে রাজনৈতিক সুবিধা আছে সেটি নেই, যেখানে জবাবদিহি আছে সেটি বাদ দিই। বর্তমান সরকার যদি সত্যি মনে করে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আমলাদের একচেটিয়া নিয়ন্ত্রণ থেকে বের করে আনা দরকার, তাহলে সেটি একটি গুরুত্বপূর্ণ সংস্কার হতে পারে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন কর্পোরেশন ও কর্তৃপক্ষ অবসরপ্রাপ্ত কিংবা কর্মরত আমলাদের সিভিল মিলিটারি আমলাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে। একই কর্মকর্তাকে একসময় বাণিজ্য, পরে পরিবেশ, এরপর জ্বালানি বা শিল্প সংক্রান্ত প্রতিষ্ঠানে বসানো হয়েছে। বিষয়ভিত্তিক দক্ষতার বদলে প্রশাসনিক পদমর্যাদাই হয়ে উঠেছে প্রধান যোগ্যতা। এই অকার্যকর প্রথা অবশ্যই বদলানো দরকার, কিন্তু পরিবর্তনের পথ হতে হবে প্রাতিষ্ঠানিক। প্রতিটি সংস্থার জন্য পদের সুস্পষ্ট যোগ্যতা নির্ধারণ করতে হবে। যেমন জলবায়ু পরিবর্তন ট্রাস্টের প্রধানের ক্ষেত্রে জলবায়ু অর্থায়ন, পরিবেশ নীতি, প্রকল্প ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক তহবিল সম্পর্কে অভিজ্ঞতা দরকার। বিসিকের চেয়ারম্যানের শিল্পায়ন, ক্ষুদ্র উদ্যোক্তা, অর্থায়ন, বাজার ও প্রযুক্তি সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের প্রধানকে আন্তর্জাতিক শ্রমবাজার, অভিবাসন নীতি, শ্রমিক সুরক্ষা এবং বিদেশি সরকারের সঙ্গে আলোচনার সক্ষমতা দেখাতে হবে। তাঁত বোর্ড কিংবা চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের ক্ষেত্রেও সংশ্লিষ্ট শিল্প সম্পর্কে বাস্তব জ্ঞান ছাড়া শুধু রাজনৈতিক পরিচয় বা সাধারণ প্রশাসনিক অভিজ্ঞতা যথেষ্ট হতে পারে না। নিয়োগের আগে একটি স্বাধীন অনুসন্ধান কমিটি প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা তৈরি করতে পারে। সরকারের মনোনীত ব্যক্তি থাকতে পারেন, বিরোধী দল বা পেশাজীবী সংগঠনের সুপারিশও আসতে পারে। প্রার্থীদের জীবন বৃত্তান্ত, সম্ভাব্য স্বার্থের সংঘাত এবং প্রতিষ্ঠানের জন্য তাদের কর্মপরিকল্পনা প্রকাশ করা যেতে পারে। সংসদীয় স্থায়ী কমিটির সামনে সংক্ষিপ্ত শুনানির ব্যবস্থাও করা সম্ভব। নিয়োগের পর 1 বছরের জন্য পরিমাপযোগ্য লক্ষ্য নির্ধারণ করতে হবে। লোকসান কতটা কমবে, সেবার মান কতটা বাড়বে, প্রকল্প বাস্তবায়নের সময় কতটা কমবে, অনিয়ম প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মূল্যায়নের ফল প্রকাশ করতে হবে। একজন রাজনৈতিক ব্যক্তি সফল হলে তাকে কৃতিত্ব দিতে হবে, ব্যর্থ হলে রাজনৈতিক পরিচয় তাকে রক্ষা করতে পারবে না। একই মানদণ্ড আমলা,
ব্যবসায়ী, শিক্ষাবিদ বা পেশাজীবী সবার জন্য প্রযোজ্য হতে হবে। তাহলেই বোঝা যাবে সরকার সত্যি প্রতিষ্ঠানের কার্যকারিতা বাড়াতে চায় নাকি শুধু নিজেদের লোক বসাতে চায়। ক্ষমতাসীন দলেরও একটি পৃথক রাজনৈতিক পুনর্বাসন নীতি থাকতে হবে বা থাকতে পারে। দীর্ঘ আন্দোলনে ভূমিকা রাখা নেতাকর্মীদের দলীয় পদ, নীতি গবেষণা, প্রশিক্ষণ, নির্বাচনী সংগঠন এবং রাজনৈতিক উপদেষ্টা কাঠামোয় কাজে লাগানো যায়। কিন্তু সরকারি প্রতিষ্ঠানের পদ কোনো দলের ক্ষতিপূরণ তহবিল নয়। মনোনয়ন না পাওয়ার ক্ষতিপূরণ রাষ্ট্রীয় চেয়ারম্যানশিপ হতে পারে না। নির্বাচনে পরাজিত হওয়ার পর একটি সরকারি কর্তৃপক্ষের দায়িত্ব পাওয়াও স্বাভাবিক রাজনৈতিক অধিকার নয়, কারণ এসব পদের বেতন, গাড়ি, কার্যালয় ও সিদ্ধান্তের ক্ষমতা জনগণের, কোনো দলের নয়। এখানে প্রশাসনের আপত্তিকেও সম্পূর্ণ নিরপেক্ষ বলে ধরে নেওয়ার কারণ নেই। আমাদের একটি অংশ দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় সংস্থা ও কর্পোরেশনের দীর্ঘ পদ বা শীর্ষ পদ নিজেদের স্বাভাবিক প্রাপ্য মনে করে এসছে। রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগে তাদের উদ্বেগের পেছনে পেশাগত যুক্তির পাশাপাশি নিজেদের ক্ষমতার কেন্দ্র সংকুচিত হওয়ার আশঙ্কাও থাকতে পারে। তাই প্রশাসনের বিরোধিতাই প্রমাণ করে না যে নিয়োগগুলো ভুল, কিন্তু এই স্বার্থের সংঘাতই আরও বেশি স্বচ্ছ প্রক্রিয়ার প্রয়োজনীয়তা দেখায়। রাষ্ট্রীয় পদ আমাদের সংরক্ষিত সম্পত্তিও নয়, রাজনৈতিক দলের সম্পত্তিও নয়, এগুলো জনগণের প্রতিষ্ঠান। বিএনপি দীর্ঘ সময় ক্ষমতার বাইরে ছিল। দলটির নেতাকর্মীরা নিপীড়ন, মামলা, কারাবাস ও রাজনৈতিক বঞ্চনার মধ্য দিয়ে গেছেন, তাদের ত্যাগের রাজনৈতিক স্বীকৃতি প্রাপ্ত। কিন্তু একটি দল যখন বিরোধী দলে থাকে তখন তার প্রধান দায়িত্ব আন্দোলন করা, ক্ষমতায় গেলে তার দায়িত্ব বদলে যায়। তখন শুধু নিজেদের কর্মীদের প্রতি ঋণ শোধ নয়, পুরো দেশের প্রতি দায়িত্ব পালন করতে হয়। রাষ্ট্র পরিচালনার নৈতিকতা দল পরিচালনার নৈতিকতার চেয়ে আলাদা, বরং দীর্ঘদিনের বঞ্চনার অভিজ্ঞতা বিএনপিকে আরও সতর্ক করবার কথা। তারা জানে রাষ্ট্র দলীয়করণ হলে বিরোধীদের কী পরিণতি হয়। তারা জানে প্রশাসন রাজনৈতিক অস্ত্র হয়ে উঠলে বিচার, নির্বাচন এবং নাগরিক অধিকার কিভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই অভিজ্ঞতা যদি ক্ষমতায় এসে নতুন রাষ্ট্রচিন্তায় রূপান্তরিত না হয়, তাহলে বঞ্চনা থেকে কোনো রাজনৈতিক শিক্ষা নেওয়া হলো না। তখন ইতিহাস শুধু পালাক্রমে প্রতিশোধ ও দখলের চক্রে ঘুরতে থাকবে। আজ বাংলাদেশের সবচেয়ে বড় সংকট শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিকও নয়, এটি আস্থার সংকট। নাগরিকেরা বিশ্বাস করতে চান যে তাদের রাষ্ট্রটি কোনো দলের ব্যক্তিগত সম্পত্তি নয়। তরুণেরা বিশ্বাস করতে চান যে দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে তারা রাষ্ট্রীয় দায়িত্বে পৌঁছতে পারবেন। সরকারি কর্মকর্তারা জানতে চান যে পেশাগত সততা রাজনৈতিক পরিচয়ের কাছে পরাজিত হবে না। ব্যবসায়ীরা চান নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের সিদ্ধান্ত তদবিরে বদলে যাবে না। আর বিরোধী দলগুলো নিশ্চয়তা চায় সরকার বদলালেও রাষ্ট্রের দরজা তাদের জন্য বন্ধ হয়ে যাবে না। এই আস্থা শুধু বক্তৃতা দিয়ে তৈরি হয় না, আস্থা তৈরি হয় নিয়োগে, পদোন্নতিতে, দরপত্রে, তদন্তে এবং বিচার প্রক্রিয়ায়। সরকার কাকে কোথায় বসাচ্ছে সেটি তাই ছোট কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি নাগরিকের কাছে রাষ্ট্রের চরিত্রের একটি পরীক্ষা। বর্তমান নিয়োগ পাওয়া ব্যক্তিদের কেউ হয়তো সত্যি সফল হবেন, তাদের মধ্যে কেউ হয়তো আমলাতান্ত্রিক স্থবিরতা ভেঙে প্রতিষ্ঠানকে গতিশীল করবেন, কেউ হয়তো দুর্নীতি কমাবেন, লোকসান নিয়ন্ত্রণ করবেন এবং সাধারণ মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করবেন। তাদের কাজ শুরু হওয়ার আগেই শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে অযোগ্য ঘোষণা করাও ন্যায়সঙ্গত হবে না। কিন্তু ব্যক্তিগত সাফল্যের সম্ভাবনা একটি ত্রুটিপূর্ণ নিয়োগ প্রক্রিয়াকে বৈধ করে না। ভালো মানুষও খারাপ ব্যবস্থার অংশ হতে পারেন, আবার স্বচ্ছ ব্যবস্থায় সাধারণ মানুষও ভালো ফল দিতে পারেন। আধুনিক রাষ্ট্র ব্যক্তির সদিচ্ছার উপর দাঁড়ায় না, নিয়মের উপর দাঁড়ায়। সরকারের সামনে এখনো সুযোগ আছে। প্রতিটি নিয়োগের পেছনে যোগ্যতার ব্যাখ্যা প্রকাশ করা যেতে পারে। নিয়োগপ্রাপ্তদের জন্য স্পষ্ট কর্মসম্পাদন চুক্তি করা যেতে পারে। 6 মাস পর তাদের কাজের অগ্রগতি জনগণের সামনে তুলে ধরা যেতে পারে। ভবিষ্যতের নিয়োগে উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া চালু করা যেতে পারে। সংসদীয় নজরদারি শক্তিশালী করা এবং স্বার্থের সংঘাত বিষয়ে ঘোষণা বাধ্যতামূলক করা যেতে পারে। একই সঙ্গে আমলাদের একচেটিয়া আধিপত্য ভেঙে পেশাজীবী, গবেষক, উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট খাতের অভিজ্ঞ মানুষদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আনার সুযোগ সৃষ্টি করা যেতে পারে। প্রশ্নটি শেষ পর্যন্ত বিএনপি কিংবা কোনো নির্দিষ্ট দলের নয়। আজ বিএনপি ক্ষমতায়, আগামীকাল অন্য কেউ আসতে পারে। এমন একটি ব্যবস্থা তৈরি করতে হবে যা নিজের দলের হাতে থাকলেও গ্রহণযোগ্য এবং প্রতিপক্ষের হাতে গেলেও নিরাপদ। যে ক্ষমতা আমরা নিজেদের জন্য দাবি করি সেটি একদিন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর হাতে গেলে কেমন লাগবে
গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরির সবচেয়ে সহজ পরীক্ষা সম্ভবত এটি। বাংলাদেশ বহুবার সরকার বদলেছে, সামরিক শাসন থেকে সংসদীয় শাসন, একদলীয় প্রবণতা থেকে বহুদলীয় প্রতিযোগিতা, নির্বাচিত সরকার থেকে অন্তর্বর্তী সরকার, আমরা নানা পর্ব দেখেছি। কিন্তু সরকার বদলের সঙ্গে রাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতি খুব কমই বদলে গেছে। নতুন ক্ষমতাসীনরা পুরনো শাসকের চেয়ার দখল করেছে, কিন্তু চেয়ারটির চরিত্র বদলায়নি। নিজেদের লোক বসানো, বিরোধীদের দূরে রাখা, প্রতিষ্ঠানকে অনুগত করা এবং রাষ্ট্রীয় সুযোগকে রাজনৈতিক পুরস্কারের রূপান্তরের ধারাটি বারবার ফিরে এসছে। 2024 সালের অভ্যুত্থান এবং 2026 সালের নির্বাচন বাংলাদেশের সামনে সেই চক্র ভাঙার একটি সুযোগ তৈরি করেছিল। সেই সুযোগ এখনও শেষ হয়ে যায়নি, কিন্তু প্রতিটি দলীয় নিয়োগ, প্রতিটি অস্বচ্ছ সিদ্ধান্ত এবং প্রতিটি রাজনৈতিক পুনর্বাসন সেই সম্ভাবনাকে একটু একটু করে দুর্বল করে। নতুন সরকারকে তাই সিদ্ধান্ত নিতে হবে, তারা কি শুধু রাষ্ট্রযন্ত্রের চালকের আসনে বসতে চায়, নাকি যন্ত্রটির চরিত্র বদলাতে চায়? তারা কি প্রমাণ করতে চায় যে নিজেদের লোকরাই এখন সব কিছু চালাবে, নাকি প্রতিষ্ঠানের নিয়ম এমনভাবে তৈরি করবে যাতে যোগ্য মানুষ দলীয় পরিচয় ছাড়াই দায়িত্ব পেতে পারেন? রাজনীতিবিদ রাষ্ট্র পরিচালনা করবেন, এটি গণতন্ত্র। কিন্তু রাষ্ট্র যদি শুধু ক্ষমতাসীন দলের লোকদের পুরস্কার দেওয়ার জায়গা হয়ে যায়, সেটি গণতন্ত্র নয়, সেটি পৃষ্ঠপোষকতার নতুন সংস্করণ। আমলাতন্ত্রের একচেটিয়া ক্ষমতা ভাঙতে হবে, কিন্তু তার বদলে দলীয় একচেটিয়া তন্ত্র বা একচেটিয়াত্ব প্রতিষ্ঠা করা যাবে না। পুরনো আনুগত্যের জায়গায় নতুন আনুগত্য বসিয়ে রাষ্ট্র সংস্কার হয় না। ক্ষমতা বদলেছে, এটি দৃশ্যমান, কিন্তু রাষ্ট্রকার, সেই প্রশ্নের উত্তর এখনও পুরোপুরি পাওয়া যায়নি। রাষ্ট্র যদি সত্যি জনগণের হয়, তাহলে রাষ্ট্রীয় পদ জনগণের স্বার্থে সবচেয়ে যোগ্য মানুষের কাছে যেতে হবে। দলীয় ত্যাগের পুরস্কার দল দেবে, রাষ্ট্র নয়। কারণ সরকার একটি দলের হতে পারে, কিন্তু রাষ্ট্র কখনোই কোনো দলের হতে পারে না। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।